আপনার ঔদ্ধত্য, অহংকার এবং বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা বা লোকসভা নির্বাচনে গরিষ্ঠ আসনে জয় পাওয়ার যে দাম্ভিকতা আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে, সেখান থেকে আপনি সরে আসবেন। আপনি এবং আপনার সরকার মানবিক হবে। সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট এসওপি তৈরি হবে। সরকারি জমি যারা বেআইনিভাবে দখল করেছেন তাদেরকে আপনার আধিকারিকরা চিহ্নিত করবে, প্রপারলি নোটিশ দেবে, এবং এতে যদি কোনো প্রান্তিক গরিব মানুষ, নন আর্নিং মেম্বার, তার ফ্যামিলিতে শুধু এইটার উপরে সংসার চলে, তাদেরকে আপনি বিকল্প কর্মসংস্থানের সুযোগ দেবেন। আপনি সব জায়গায় বলেন যে আমি 1.5 কোটি লোককে চাকরি দিয়েছি, আমি আশা করব কয়েক লক্ষ হকারকেও আপনি চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন। না, আপনি সব সভাতে বলেন যে আমি 1.5 কোটি লোককে পশ্চিমবাংলায় চাকরি দিয়েছি, যদিও তালিকা চাইলে কোনোদিন পাওয়া যায় না, পাওয়া যাবেও না, কারণ এটা মিথ্যা, সবাই জানে। তাই আশা করব আগামীকাল আপনার লেঠেল বাহিনীকে আপনি বিরত করবেন। যদি বিরত না করেন, আমরা অন্যায়ভাবে উইদাউট নোটিশ যে গরিব লোকগুলো বিশেষ করে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর উপরে আক্রমণ আনা হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকব। আমি তাদেরকে বলবো যে যে এলাকায় এই ধরনের অত্যাচার হয়েছে, যেভাবে আমরা টিভিতে দেখেছি, চোখের জল দেখেছি, গোটা বাংলা নড়ে গেছে, মায়েদের চোখের জল যেভাবে দেখেছে, আজকে যেভাবে বেহালাতে বুলডোজার নিয়ে গিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি, এবং ছোট ছোট রেডিমেড গার্মেন্ট থেকে শুরু করে সামান্য স্টেশনারি গুডস বা অন্যান্য যা সামান্য জিনিস, প্লাস্টিক বলুন, সিলভার বলুন, যেগুলো বিক্রি হচ্ছে, যেভাবে লালবাজারের পুলিশরা পুলিশের প্রিজন ভ্যানে যেভাবে অন্যায়ভাবে তুলে নিয়ে আসার ছবি দুদিন ধরে প্রকাশিত হয়েছে, এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না। এটাকে মানবতা বিরোধী। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 29টা আসন পাওয়ার দম্ভের বহিঃপ্রকাশ, এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা, যে জ্বালা যন্ত্রণা 2021 সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বয়ে নিয়ে যাচ্ছেন, সেই জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে, সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব, বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। কি করবে? গ্রেফতার করবে, নিয়ে আসুন, এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিশ, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। আমার কলিগ এমএলএদেরকেও একইভাবে আমি আহ্বান করব। আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করে প্রশাসনিক কর্তৃ হিসাবে তার পুলিশের ওভার অ্যাকশন, অমানবিক অ্যাকশন আগামীকালের মিটিংয়ে তিনি প্রত্যাহার করবেন। আবারও বলি, সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট এসওপি প্রকাশ করে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, রেল, বন্দর, যেখানে যার জমি অধিগ্রহণ হয়ে গেছে, বেআইনিভাবে দখল হয়ে গেছে, সেই জমি উদ্ধার করার জন্য রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে আধিকারিকরা রাজনীতির ঊর্ধ্বে উঠে ভোট ব্যাংকের কথা না ভেবে কাজ করবে। এই আপিল অন বিহাফ অফ অপোজিশন লিডার আমি জানাচ্ছি। আগামী সোমবার
আমাদের 3 কাউন্সিলর, 2 জন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সিএসসিতে যাবে এবং প্রত্যাহার করার আবেদন করবে। না হলে 8 তারিখের পরে আমরা ডেট ডিক্লেয়ার করব। প্রথমে সিএসসি অভিযান হবে, তারপরে 15 তারিখের পরে বিধাননগরে বিদ্যুৎ ভবন অভিযান হবে। বাড়তি বিদ্যুৎ ট্যারিফ প্রত্যাহারের দাবি আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়ে আমার বক্তব্য বা প্রেস বার্তা আমি শেষ করছি। একটা বিষয় শুভেন্দুদা, সেটা হলো যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীরা তারা মাথাচাড়া দিয়ে বাড়ছে, সেই সমস্ত জায়গায় উচ্ছেদের কোনো বিষয় নয়, কিন্তু এইভাবে যে উচ্ছেদ বিনা নোটিশে, এটা কি জনবিন্যাসের দিকে এগোচ্ছে কি রাজ্য সরকার বা রাজ্য শাসক দল? খুব সুন্দর প্রশ্ন। প্রথমে তুলে দেবে, পরে 72টা জায়গায় যে জমি দেয়নি বিএসএফকে, 72টা জায়গা খোলা পশ্চিমবঙ্গের একমাত্র রাজ্য। ত্রিপুরাও কমপ্লিট করে দিয়েছে, আসামও বর্ডার কমপ্লিট করে দিয়েছে, পাঞ্জাবও পাকিস্তানের বর্ডার কমপ্লিট করে দিয়েছে। জিরো। কোন দলের সরকার আছে দেখার দরকার নেই, করে দিয়েছে। শুধু পশ্চিমবঙ্গে 72টা জায়গায় বিএসএফকে জমি দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে রোহিঙ্গাদের এখানে আনা। ইতিমধ্যে আপনারা যে টুকরো টুকরো খবরগুলো পাচ্ছেন, যেমন গুজরাটে নন্দীগ্রামে গোপগড় মাদ্রাসার সার্টিফিকেট পাওয়া গেছে, বাংলাদেশ থেকে আসা একজন মুসলিম, তিনি শুভ দাস বলে নদিয়ার ঠিকানা দিয়ে সার্টিফিকেট নিয়ে গুজরাটে চলে গেছে। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী স্টেটমেন্ট পেয়েছেন। ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আমরা আছি। এবং আমি আবারও বলি, আপনি যদি হাতিবাগানের সাথে সাথে খিদিরপুর করতেন, খিদিরপুরের সাথে সাথে পার্ক সার্কাস করতেন, বিধাননগরের সাথে সাথে নিউ মার্কেট করতেন, তাহলে আপনার সদিচ্ছা অনেকটা বোঝা যেত। তা আপনি বেছে বেছে যেসব জায়গায় করছেন, এর মধ্য দিয়ে খুব প্রমাণ হচ্ছে যে আপনি কাদেরকে নিয়ে এসে ওই ফাঁকা জায়গাগুলো ভবিষ্যতে বসাতে চান এবং কমপ্লিট ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিয়ে যাতে আগামী 50 বছর ভোট ব্যাংকের রাজনীতিটা আপনি করতে পারেন। তাতে পশ্চিমবঙ্গ গেল, কলকাতা গেল, সেটা আপনার মানে আপনার বিষয়বস্তুর নয়, ধর্তব্যের মধ্যে। এটা আমরা আশঙ্কা করছি। শুভেন্দুদা, যখন দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযান চলছে, সেই সময় একেবারে ধর্মতলায় জওহরলাল নেহরু রোডে সেখানে তৃণমূলের এক নেতা শ্রমিক ইউনিয়ন নেতা হিসেবে ফুটপাত জুড়ে তার অফিস করে বসে রয়েছেন। প্রশ্ন উঠছে যে এই ধরনের এই ফুটপাতে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের দপ্তর, সেইগুলো ভাঙা পড়বে। আপনাকে বলি, সবচেয়ে বেশি কস্টলি ডালার দাম হচ্ছে নিউ মার্কেটে। নিউ মার্কেটে আগে 50 টাকায় ডালা বসাতো, এখন 500 টাকা করে নেয়। তাও আবার রকম ফেরে। পুজোর সিজন হলে, ঈদের সিজন হলে ওই ডালাগুলো 1500 টাকা করে হয়। এই ডালাগুলো কিনতে হয় তৃণমূল নেতাদের কাছ থেকে। এটা হচ্ছে সবচেয়ে কস্টলি জায়গা নিউ মার্কেট। এরকম তো বাকি গোটা কলকাতা জুড়ে এবং বড় বড় সিটিতে এই একই জিনিস চলছে। এবং এখানে হাত দিলে যেহেতু ভোট ব্যাংকে আঘাত পাবে, তাই এখানে উনি হাত দেননি। উনি গড়িয়াহাট, যোগুবাবুর বাজার, খুব রাগ ভবানীপুরে, 9টার মধ্যে 5টা ওয়ার্ডে হেরে গেছেন। প্রিয়াঙ্কা টেবরিয়ালকে 54,000 ভোটে হারিয়েছিলেন, এখন নেমে এসছে 7,000-এ। কি কঠিন অবস্থা। 1.5 বছর পরে 7,000টা তো থাকবে না, উনি জানেন। তাই জন্য আগে যোগুবাবুর বাজারটাকে পরিষ্কার করেছেন। সরকারি অফিসগুলো পুলিশ তৃণমূলের তৃণমূল অফিসার যেগুলো পুলিশ ভাঙে বলে আপনার মনে হয়? যে জমিগুলোতে সরকারি কার্যকর করে রেখেছে সেখানে এটা ওই এক্সটেনশন পাওয়া গোপালিকাকে জিজ্ঞেস করুন, উত্তরটা দিতে পারবে। আপনারা আপনার নবান্ন যে বিট করে তাকে বলেন না কেন প্রশ্ন করতে? এ তো কয়েকদিন ধরে তো চলছে, লাইভ চলছে। আপনারা তো ইমেজ বিল্ড আপের কাজ হচ্ছে। আমরা তো বলতাম তৃণমূলের সবাই চোর, উনি তো মাইকে বলতেন আমি চোর, অভিষেক চোর, ববি চোর। উনি তো বলছেন সুজিত চোর, গৌতম চোর, ডাবগ্রাম ফুলবাড়ি চোর, এসজেডিএ চোর, এইচডিএ চোর, রানাঘাটের এসডিও চোর, হলদিয়ার এসডিও চোর। উনি তো বলছেন। বিজেপি যা বলেছে নির্বাচন চলাকালীন, এখন তো মুখ্যমন্ত্রী নিজে বলছেন।
লোকসভা ভোটের ফল দেখার পরে কি ইমেজ বিল্ড আপ, এই যে ইমেজ বিল্ড আপের কথা হচ্ছে, এটা কি লোকসভা ভোটের পুরসভা এলাকাগুলো নিয়ে এ সবসময় এদের ভোটের মাথায় আছে, উনার মুখে হাসি নেই। তার দুটো কারণ, একটা হচ্ছে নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে গেছেন, 5 বছর সরকার চলবে, 300-র উপরে সিট নিয়ে এনডিএ সরকার চালাচ্ছে। অতএব আপনারা জানেন আজকেও স্পিকার ইলেকশন ভয়েস ভোটে হয়েছে, বিরোধীরা ডিভিশন পর্যন্ত চায়নি, কারণ বিরোধীদের অনেকেই আজকে অ্যাবসেন্ট ছিলেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের তৃণমূলের 5 জন আজকে অ্যাবসেন্ট ছিলেন, খোঁজ নিয়ে দেখুন 5 জন অ্যাবসেন্ট ছিলেন। অতএব তারা নিজেদেরই ভোট রাখতে পারবে না, ওটা ভালো করে জানে এবং খুব সচেতনভাবেই জানে যে বিজেপি যে 39% ভোট পেয়েছে, 2,33,27,000, বিজেপির প্রতিষ্ঠার পরে পার্সেন্টেজে আমাদের 19-এ বেশি ছিল, 40, তার থেকে একটু কম আমরা পেয়েছি, কিন্তু ভোটিং এ সবচেয়ে বেশি ভোট আমরা পেয়েছি। 19-এ 2,30,00,000 ছিল, এবারে 2,33,27,000 ভোট পেয়েছে, হাইয়েস্ট ভোট। এবং এই ভোটটা যে একেবারে একদম নিখাত, এই ভোটে যে কোনো জল নেই, ছাপ্পা নেই, রিগিং নেই, কোনো মৃত লোকের ভোট দেয়নি, এবং এই ভোটে 99% হিন্দুদের ভোট। আমরা 1% মতো মাইনরিটি ভোট পেয়েছি হিসাব মতো, 99% হিন্দুদের ভোট। এটা মমতা ব্যানার্জির কাছে খুব অ্যালার্মিং। 92টা বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে। কলকাতার মতো জায়গায় ভারতীয় জনতা পার্টি জোড়াসাঁকোতে, শ্যামপুকুরে, এইসব জায়গায় এগিয়ে রয়েছে, এবং রাসবিহারী, মানিকতলা, বেলগাছিয়া, কাশীপুর, এগুলো তো প্রায় সমান সমান। ভবানীপুরে 54,000টা 7,000-এ নেমে গেছে। মুখ্যমন্ত্রী নিজের এলাকাতে ওয়ার্ডগুলোতে চোখের সামনে, উনি যেদিক দিয়ে যাতায়াত করেন নবান্ন, সব ওয়ার্ডে দিচ্ছে। এইসব দেখে শুনে তিনি আতঙ্কিত, এবং সেই কারণে তার এই সময়টাকে তিনি বেছে নিয়েছেন, যেহেতু আগামী 1.5 বছর কোনো নির্বাচন নেই। 2026-এর এপ্রিল-মের আগে এই মুহূর্তে কোনো নির্বাচন নেই। তাই এই সময়কালে প্রথমে অত্যাচার, তার উপরে আত্মসমর্পণ, সারেন্ডার। একইভাবে এই সরকারের এতটুকু লাজ লজ্জা নেই। আজকে মাননীয় ডিভিশন বেঞ্চ, বিচারপতি হরিশ ট্যান্ডন এবং হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ, তারা আজকে পোস্টপোল ভায়োলেন্স মামলায়, যে মামলায় আমি মামলা করেছি পিল, সেখানে বলছে যে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা রক্ষা করতে রাজ্য পুলিশ ব্যর্থ। আজকে অর্ডার একটু পরে আপলোড হবে, লাইভ ভিউতে সবাই দেখেছেন, এবং সেখানে বিচারপতি বলছেন, সিনিয়র বিচারপতি ডিভিশন বেঞ্চে, যে কেন্দ্রীয় সরকার এবং তার স্বরাষ্ট্র দপ্তর ঠিক করবে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে, কোথায় কোথায় সেন্ট্রাল ফোর্স রাখবে, কি কি ব্যবস্থা নেবে। কার্যত 355 লাগিয়ে দিয়েছেন, ঘুরিয়ে বলা যেতে পারে। কেন্দ্রীয় সরকারের হাতে আজকে ল অ্যান্ড অর্ডারটা পুরো ছেড়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত, পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। এবং যে সরকারি আইনজীবীরা সরকারের পক্ষে সব স্বাভাবিক বলেছে, আজকে আমি আমার লয়ারের মাধ্যমে 1821 জন ঘর ছাড়ার নাম কোর্টে জমা করে প্রমাণ করে দিয়েছি যে সরকারি লয়ারকে যে তথ্য রাজ্য সরকার সরবরাহ করছে, এই তথ্য সম্পূর্ণ বিকৃত, এবং এই তথ্যের সঙ্গে বাস্তব সত্যের কোনো সম্পর্ক নেই। আজকেই কোচবিহার জেলা থেকে 22 জন পঞ্চায়েতের মেম্বার বিজেপি কলকাতা এসে পৌঁছেছেন। আমি দুপুরে তাদের নিয়ে মিটিং করেছি, তারা এখন কলকাতা হাইকোর্টে লয়ারের চেম্বারে আছেন। তারা আগামীকাল কেস ফাইল করতে যাচ্ছেন। কোনো পঞ্চায়েত মেম্বার, প্রধান, উপপ্রধান গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকতে পারছে না, এবং যারা ঢুকছে তাদেরকে পুলিশ এসে তুলে নিয়ে গিয়ে কোচবিহার জেলা অফিস থেকে জয়েন করাচ্ছে। নিপেন বিশ্বাস বলে এক প্রধান, তাকে জয়েন করিয়েছিল। অভিজিৎ বলে কে আছে ওদের সভাপতি, তিনি আজকে কলকাতায় আমার কাছে এসেছেন। তাকে আমি যখন জিজ্ঞেস করলাম, বলো পুলিশের ওসি নিজে গিয়ে তাকে জয়েন করিয়েছে। ভিডিও ফোন করে বলেছে, মাথা ভাঙার ভিডিও, যে আপনি কেন অঞ্চল অফিসে আসছেন না। ওকে ডেকে আনা হয়েছে, 100 জন গুন্ডা গিয়ে তাকে তুলে নিয়ে এসছে। পুলিশ তাকে নিয়ে গিয়ে জেলা বিজেপি, জেলা টিএমসির অফিসে ঢুকিয়ে দিয়ে এসছে।
সেখানে জেলা সভাপতি পতাকা ধরিয়েছে। সেই পঞ্চায়েতের উপপ্রধানকে কালকে জয়েন করিয়েছে, আমি ওনাকে ফোন করলাম, বলে আমি কি স্বেচ্ছায় গেছি নাকি? দাদা, আমি স্বেচ্ছায় যাইনি, আমার বাড়িতে অসুস্থ শাশুড়ি আছে, যেভাবে বাড়িতে এসে টর্চার করছে তাতে আমার এইটা করা ছাড়া উপায় ছিল না। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকি। এই পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে। রক্ষক ভক্ষক, আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পোস্টপোল ভায়োলেন্স মামলায় যে মন্তব্য করেছেন, যে অর্ডার দিয়েছেন, এরপরে এদের মুখ দেখানো উচিত নয়। আমি আরেকটা মামলা করেছিলাম, আজকে হিয়ারিং হয়েছে সিঙ্গেল বেঞ্চে, নন্দীগ্রামে, যেহেতু কিছুতেই আমাকে হারাতেও পারছে না, আমার এলাকায় ব্যাপক জয় হয়েছে বিজেপি, 16টার মধ্যে 15টা বিধানসভায় লিড, 2টো লোকসভায় আমরা জিতেছি, 1956 লিড বেড়ে 8200 হয়েছে আমার কনস্টিটিউয়েন্সিতে। সেখানে এক মাসে 20 দিনের মধ্যে 47টা এফআইআর করা হয়েছে। একটা লোক লিখেছে বশির উদ্দিন বলে লকলা, এবং তারা কেউ টিপ দেননি, সবাই সই করেছেন, অথচ লিখিয়েছেন একই বয়ান। আর 32 জন আসামি সবগুলো কেসে সমান, সব কেসে 32 জন কমন, 47 কেসে। ভাবতে পারেন কোন রাজ্যে আপনি আছেন? কোন রাজ্যে আছেন? সিআরপিসি, আইপিসি, কনস্টিটিউশন, জুডিশিয়ারি, হিউম্যান রাইট, সবকে বুড়া আঙ্গুল দেখিয়ে সব চাই। 29টাতে শান্তি নেই ওনার, আরো 13টা চাই, 42টাই ওনাকে দিতে হবে, 294টাই ওনার চাই, সবাইকে ওনাকে দখল করতে হবে। অতএব যত করবেন তত মানুষ ঐক্যবদ্ধ হবে। পৃথিবীর গণতন্ত্রে, পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচারী শাসক বেশি দিন ধরে টিকে থাকতে পারেনি। সে ফার্দিনান্দ মার্কোস হতে পারে, জিয়াউল হক হতে পারে, জিয়াউর রহমান হতে পারে, যে কেউ হতে পারে। গণতন্ত্রে সব সময় মানুষ শেষ কথা বলেছে। প্রদীপ নিবার আগে যেমন দপ করে জ্বলে ওঠে, এই লোকসভা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে তৃণমূলের তাই হয়েছে। প্রদীপটা নিববে, তাই নেবার আগে শেষ জ্বলা জ্বলে উঠেছে। অমল দত্ত কেউ নয়, তিনি এত বড় পার্লামেন্টেরিয়ান, তার কোনো মূল্য নেই। সোমেন মিত্র এত বড় ভেটারেন পলিটিশিয়ান, তার কোনো মূল্য নেই। আবুল হাসনাত খান এত বড় ভেটারেন পলিটিশিয়ান, তিনি কেউ নয়। এত হাই এডুকেটেড শ্রমিক লাহিড়ী, তিনি এত পপুলার নয়। একটা উচ্চ মাধ্যমিক পাস করা, এমবিএ লিখতো আগে, এখন লেখে না। কয়লার কেসে 8 বার ডেকেছে, সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ভোটে লড়েছে, তিনি 7,10,000 ভোটে জিতিলেন। ভাবিতে পারেন আপনারা কোন রাজ্যে আপনি বসবাস করেন? এই লড়াই চলছে। বলছে হাজরার কাছে উচ্ছেদ 24 পল্লী মন্দির আছে, হাজরার কাছে যে 24 পল্লী মন্দির রয়েছে, সেখানে দুদিকে যে সমস্ত পৈতৃক বাড়িগুলো রয়েছে সেগুলো সব দখল হয়ে যাচ্ছে, কিংবা তার জন্য তাদের সাথে গিয়ে কথা বলা হচ্ছে। এই বিষয়টা কি বলবেন? 24 পল্লী না 23 পল্লী। 23 পল্লী হাজরার কাছে যেটা। সবাই জানে 35টা প্লট। হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি রোডের মালিককে সবাই জানে। কেন মুখ দিয়ে এগুলো বলছেন? ওই জন্য তো ভবানীপুরে হেরেছে। ছাপ্পা মেরে 54,000-এ বাই ইলেকশনে জিতেছিল, 7,000-এ নেমে গেছে। 9টার মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপির লিড। লোক সুযোগ পেলে আরো দিয়ে দিবে ভালো করে। একটু সুযোগ পেয়েছে, সেন্ট্রাল ফোর্স ছিল বলে দিয়ে দিয়েছে, সবটা সুযোগ পায়নি। সব ওয়ার্ডে হেরে হেরে এসেছে। মুসলিম অধ্যুষিত চেতলা 2টো ওয়ার্ড বাঁচিয়েছে। এবং রায়াত বিধানসভার আপনার দুই কলিগ, বড়নগরের সায়ন্তিকা এবং ভগবান গলা থেকে রায়াত, তারা শপথ দিতে পারছেন না। রাজভবনের সাথে একটা কমিউনিকেশনের মহামান্য রাজ্যপাল যা করেছেন তার সাংবিধানিক অধিকার দিয়ে করেছেন। রাজ্যপাল মহোদয় পার্ট ডেলিগেট করতে পারেন, তিনি আমাকেও দিয়ে দিতে পারেন, আমি শপথ পড়াতে পারি, সে ক্ষমতা ওনার আছে। মহামান্য রাজ্যপাল মহোদয় যা করেছেন তার সাংবিধানিক অধিকারের মধ্য দিয়ে করেছেন, তার এটা ব্যক্তিগত ইচ্ছা নয়। অতএব এখানে দুজনকে যে শিখিয়ে পাঠিয়ে দিয়েছে, ওরা আমাদের নকল করেছে। বিজেপি বসতো ওখানে, স্পিকার তো ব্যান ঘোষণা করেছিল, ওখানে কেউ ধর্ণা প্রদর্শন করতে পারবে না। আজকে স্পিকারের ব্যানটা কি উঠে গেল? মাননীয় স্পিকারের বক্তব্য দেখছিলাম, উনি নাকি রাষ্ট্রপতির কাছে যাবেন। আমি মাননীয় স্পিকারকে অনুরোধ করব, আপনি আগামীকালই যান, ওই দুজনকে নিয়ে যান সঙ্গে। রাষ্ট্রপতি আপনাকে আইনটা ভালো করে, সংবিধানটা পড়িয়ে বাড়ি পাঠিয়ে দিন। আচ্ছা, বলছি কৃষ্ণা চক্রবর্তী তিনি বলছেন এই উচ্ছেদ ইস্যুতে যে শব্দ সামার, আমি ভুল করেছি, আমি মাথা পেতে মেনে নিচ্ছি।
কৃষ্ণা চক্রবর্তীর এই বক্তব্য। কাউন্সিলের দায় আমি নিচ্ছি। উনি থাকতে চাইছেন মেয়র, উনি আশঙ্কা করছেন ওনাকে সরিয়ে দেবেন। এবং আর বিধানসভাতে আজকে যে এই ঘটনা ঘটলো, যারা বিক্ষোভ দেখিয়েছে গাড়ি বারান্দার সামনে, তারা তো কেউ হাউসের সদস্য নন, কারণ তারা শপথ পর্যন্ত নেননি। কি করে হতে পারে যে দুজন সদস্য ও সবই হয়, ওটা সবই হয়। তাপসদা পাশে আছে, আমার সাসপেনশন গুলো নবান্ন থেকে লিখে আসতো। পরে তাপসদা যখন ভোটে লড়ে আমি জিজ্ঞেস করতাম, তাপসদা কি হলো? বলে আমাদের কিছু করার নেই, বলতো পড়ে দিতে, কখনো নান্টুকে কখনো আমাকে, আমরা পড়ে দিতাম। বলছি, শওকত মোল্লা এখন যে বক্তব্য রাখছে, কি ওর নামটা ভুলে গেলাম, আরাবুলকে নিয়ে, তো এই ব্যাপারটা কিভাবে দেখছেন? মানে এতদিন বাদে শওকত মোল্লার এই উদ্বোধন হয়। পঞ্চায়েত প্রধানকে রানা করতে চায় এবং জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আছে। আরাবুল ইসলাম তিনি তৃণমূল কংগ্রেসেরই লোক, এবং শওকত মোল্লা এখন পিসি ভাইপো দুজনের আশীর্বাদ ধন্য। শওকত মোল্লা এই সুযোগে তার পথের সমস্ত কাঁটাকে সরাতে চাইছেন। এটা শওকত মোল্লার আজকের নয়, তিনি যখন সিপিএম এ ছিলেন তখনও এই কাজ করে এসেছেন। তিনি আরাবুলকে মনে করছেন তার পথের কাঁটা, তাই সরাতে চাইছেন। ওই জন্য আরাবুল ইসলামের ফ্যামিলিকে কলকাতা হাইকোর্টে গিয়ে রিট করে জামিন নিয়ে বাড়ি যেতে হয়েছে বা জেল থেকে বেরোতে হয়েছে। অতএব শওকত মোল্লার কথাই যে ওখানে পুলিশ চলে, প্রশাসন চলে, এটাতে প্রমাণিত। আর আরাবুল ইসলামের হয়ে আমি সাফাই দিচ্ছি না, এটা দক্ষিণ 24 পরগনার সর্বত্র রয়েছে। এর এই করে করে দক্ষিণ 24 পরগনায় যারা তৃণমূলকে প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্যে প্রয়াত অরূপ ভদ্র আছেন, শোভন চট্টোপাধ্যায় আছেন যিনি প্রাক্তন মেয়র, প্রয়াত জয়ন্ত নস্কর আছেন। এদের মানে যোগদান, আমরা তো একসঙ্গে লড়েছি, ওপারে মেদিনীপুর, এপারে দক্ষিণ 24 পরগনা, সেই ইতিহাস আমাদের জানা আছে। এবং আপনি যদি ক্যানিংয়ের শৈবাল লাহিড়ী থেকে শুরু করে কাকদ্বীপের মন্টুরাম পাখিরা পর্যন্ত এদেরকে আলাদা করে জিজ্ঞেস করেন, ইভিন মেটিয়া বুরুজের খালেক মোল্লা সাহেবকেও, তিনি অসুস্থ, তার দ্রুত আরোগ্য কামনা করি, তা জিজ্ঞেস করেন, তাহলে তারা কি যন্ত্রণা এবং কষ্টের মধ্যে আছেন ওরাই বলে দিবে, আমাদের কিছু বলতে হবে না। মহেশতলা দুলাল দাসকে গিয়ে জিজ্ঞেস করুন, এর উত্তর পেয়ে যাবেন। দক্ষিণ 24 পরগনাটা কাদের হাতে গেছে, জাহাঙ্গীর শওকতরা কি করছে, কমপ্লিটলি লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল, তাদের হাতে চলে গেছে। পুরসভার নির্বাচনগুলো হয়নি, লাগবে না কেন? সেটা হলো যে হাওড়া, বালি, আর না ওই তাও তো বলবেন আপনারা যদি হিন্দি हाँ बोलिए आप क्या बोलिए এই যে আপনি যেটা বললেন শেষ শেষ শব্দ, করে দিচ্ছি। লাল চুল কানে দুল, যে অর্থ আপনি করলেন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও পরিস্থিতি করে দিয়েছেন, রাজ্যের আইডেন্টিটি নষ্ট হবে, বাংলায় কথা বলার লোক খুঁজে পাবেন না, 5টা রাজ্যকে টানার ক্ষমতা তো আমার ট্রেজারির নেই। এই যে রাজ্যের আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে, বাংলায় কথা বলার লোক পাবে, এটা খুব রাগ হিন্দি স্পিকিংদের উপরে। উনি হিসাব করে দেখেছেন যে উনি হিন্দি স্পিকিং বুথগুলোতে হেরেছেন, আসানসোলের কুলটিতে হেরেছেন, আসানসোল প্রপার অ্যাসেম্বলিতে হেরেছেন, রানীগঞ্জ প্রায় সমান সমান, দুর্গাপুর শহরে হেরেছেন, ভাটপাড়া হেরেছেন, কলকাতার বড়বাজার জোড়াসাঁকো ডেফিসিট হয়েছে। উনি খুব খুব সুচতুরভাবে অ্যানালাইসিস করে দেখেছেন ম্যাক্সিমাম হিন্দি স্পিকিং পিপল যারা ভারতীয়, আমরা তো অবিভক্ত বাংলা, বিহারও আমাদের অংশ ছিল, উড়িষ্যাও আমাদের অংশ ছিল, আজকে বিহারের পার্ট ঝাড়খণ্ড আমাদের অংশ ছিল। এগুলো আগে এই জিনিস কেউ ভাবতো না, আগে সবাই ভারতীয়ত্বে বিশ্বাসী হতো, এই জিনিস কখনো হয়নি এবং মানুষও কখনো ভাবতো না। মানুষ নির্বাচনে কখনো এই জিনিস কখনো ভাবেনি। এবারেও কীর্তি আজাদকে হয়তো অনেকে ভোট দিয়েছে বাঙালিরা সব ভাবেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে বীজটা বপন করছেন, এইটা খুব খারাপ ইঙ্গিত।
এবং তিনি যদি বলেন তার হেলথ সেক্টরে 5টা রাজ্যকে টানতে হচ্ছে, তাহলে সবচেয়ে বেশি রুগী আপনি যদি ভেলোরে যান, আপনি যদি কটকে যান, ভুবনেশ্বর এইমসে যান, বাঙ্গালোরে দেবী শেঠির ওখানে যান, বা মুম্বাইতে টাটা ক্যান্সার হসপিটালে যান, তা আপনি দেখবেন মেজর রুগী পশ্চিমবঙ্গে। সিএমসি ভেলোর তো পুরো পশ্চিমবঙ্গে। ন্যাচারালি এই জায়গাটা ওনার মাথা থেকে কখন সরবে আমি জানি না। দেশের মধ্যে আরেকটা দেশ পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ দেশের মধ্যে একটি অঙ্গরাজ্য। এই মানসিকতার পরিবর্তন করা উচিত। এই কারণেই কবি বলে গেছেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের কলকাতাকে, খড়গপুরকে, আসানসোলকে, শিলিগুড়িকে সবাই মিনি ইন্ডিয়া বলে। আপনি দয়া করে মুখ্যমন্ত্রী এই সমস্ত সংকীর্ণতার মধ্যে পশ্চিমবঙ্গকে আবর্তিত করবেন না, এবং আপনার ইঙ্গিতটা সম্পূর্ণভাবে হিন্দি স্পিকিং ভোটারদের টার্গেট করে আপনি এই সমস্ত কথাবার্তা বলছেন, যেটা কমপ্লিটলি আনএথিক্যাল এবং অ্যান্টি ন্যাশনাল বলে আমি মনে করি। নিট নেট বিতর্কে বিকাশ ভবনে সিবিআই। নিট নেট বিতর্কে বিকাশ ভবনে সিবিআই। নিট নেট বিতর্কে সিবিআই বিকাশ ভবনে না প্রাইমারিতে? নিট তো বিহার অব্দি এসছে এখন সিবিআই। এখনো বিহার থেকে ট্রেনে বা প্লেনে ওঠেনি পশ্চিমবঙ্গে আসার জন্য। এখন আমি যেটুকু খবর পেয়েছি, প্রাইমারি টেটের জন্যই প্রাইমারি কাউন্সিলের কাছে ইনভেস্টিগেশনের পার্ট, কোর্ট মনিটরিং। কয়েকদিন আগে অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বক্তব্য শুনছিলেন যে আমরা কোর্ট মনিটরিং এটা করছি এবং খুব ক্লোজলি মনিটরিং হচ্ছে। প্রত্যেকটা অফিসার, আইও, তাদের কাজও কোর্ট মনিটর করছে। ন্যাচারালি কোর্টের উপরে আস্থা রাখুন, এজেন্সির উপরে আস্থা রাখুন নাই রাখুন সে অন্য জিনিস, কোর্টের উপরে আস্থা রাখুন। কোর্টই পশ্চিমবঙ্গে দুর্নীতির শিকড়কে উপড়ে ফেলবে, এই বিশ্বাস পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের আছে। दादा गवर्नर ने इनविटेशन दिया न्यूली इलेक्टेड जो विधायक है, लेकिन वो नहीं गए। फिर आज देखा गया कि 2 विधायक धरने पे बैठे हुए हैं विधानसभा में, क्या कहना चाहेंगे? ना उसका धरना लेकर मेरा तो कुछ बात नहीं, वो तो स्पीकर बता दिया। ये तो इलीगल डेमोन्स्ट्रेशन है, बिकॉज स्पीकर साहब ने ऑलरेडी इशूड ए नोटिफिकेशन, ऑल टाइप ऑफ धरना, शाउटिंग, स्लोगन बैन असेंबली के अंदर, इवन मीडिया पर्सन ऑल्सो बैन, सब आपका आउटसाइड में रहता है। ये इलीगल धरना प्रदर्शन है। जिस तरीके से राजभवन का सामने भातीजा का 5 दिन का जो प्रदर्शन था पिछले साल, वो इलीगल, उनका पुलिस और उनका एजी बता दिया कोर्ट में, वो इलीगल। आज का धरना प्रदर्शन भी इलीगल है। और इन क्वेश्चन ऑफ गवर्नर साहब ने जो किया है, जो नोटिफिकेशन किया है, जो उनको बुलाया है, वो विद इन द पावर ऑफ द गवर्नर है। इसमें हमारी असेंबली का जो रूल्स है और खास करके जो कॉन्स्टिट्यूशन है जिसका अंदर गवर्नर साहब काम करता है, ही इज द फर्स्ट पर्सन ऑफ द कॉन्स्टिट्यूशन हेड ऑफ आवर स्टेट। वो जो काम किया है कॉन्स्टिट्यूशन के मुताबिक काम किया है। मैं गवर्नर का साहब का डिसीजन को वेलकम करता हूं, और वो जो काम कर रहा है विद इन द कॉन्स्टिट्यूशन, विद इन हिज पावर कर रहा है, इसलिए ये लोग चैलेंज करने का कोई लीगली इसका कोई माने पावर ही नहीं है। मैं पत्रकार सम्मेलन में ऑनरेबल स्पीकर का स्पीच मैं सुना है, उन्होंने बताया हम लोग राष्ट्रपति का पास, मैं उम्मीद करूंगा तुरंत वो दोनों को लेकर स्पीकर साहब राष्ट्रपति का पास जाना चाहिए। दादा और एक आपकी सवाल दादा, आज हाईकोर्ट ने क्या कहा पोस्टपोन वायलेंस को लेकर? हाईकोर्ट का डिवीजन में ऑनरेबल जस्टिस हरीश टंडन, ऑनरेबल जस्टिस हिरणमय बाबू का जो बेंच था, उसमें बहुत क्लियर मैं अपील फाइल किया। इसमें बहुत क्लियर बता दिया जो स्टेट गवर्नमेंट का जो आपका जो आर्गुमेंट है, जो स्टेटमेंट है, इट्स नॉट ट्रू। बंगाल में लॉ एंड ऑर्डर डिजास्टर है, इसलिए हाईकोर्ट ने आज सीधा
सेंट्रल फोर्स का काम करने का इंडिपेंडेंसी दे दिया। इंडिपेंडेंसी इसको घुमा के 355 उन्होंने सेंट्रल फोर्स कितना दिन रहेगा वो छोड़ दिया एमएचए के ऊपर। सेंट्रल फोर्स को कार्रवाई करने का छूट दे दिया। और आज मैंने कोर्ट में 1821 बीजेपी फंक्शनरीज का नाम, एड्रेस, फोन नंबर, पोलिंग स्टेशन, उनका परमानेंट एड्रेस, नाउ प्रेजेंट एड्रेस कोर्ट में दिया है। मैं विथ फुल रेस्पॉन्सिबिलिटी कोर्ट में डाला है। कोर्ट को उसको विथ प्रोटेक्शन उसका घर में रीइंस्टेट करने का काम करने के लिए कोर्ट सीधा डायरेक्शन कर दिया है। और एक रिपोर्ट भी केस टू केस 1821 केस टू केस रिपोर्ट सबमिट करने के लिए एजी को डायरेक्शन दिया, थ्रू स्टेट गवर्नमेंट को डायरेक्शन दिया थ्रू एजी। दादा कोलकाता में फिर से चली बुलडोजर, क्या कहना चाहिए? बुलडोजर किस लिए चल रहा है वो आपको थोड़ा एसेस करना चाहिए। सरकारी जमीन कब्जा हुआ है, उसको वापस सरकार लेना चाहता है, इसमें कोई दिक्कत नहीं है। लेकिन जिस तरीके से उत्तर प्रदेश से लेकर आसाम से लेकर दूसरा प्रदेश में नोटिस करके उसको टाइम देके 1 महीना 2 महीने का टाइम देके जिस प्रोसेस में किया है, यहां उस प्रोसेस को मेंटेन नहीं कर रहा है। यहां मीडिया में हाइप उठाने के लिए और मोदी जी का तीसरा टर्म का प्राइम मिनिस्टर बनने के लिए जो टीएमसी लोग दुखी है, वो दुख को मिटाने के लिए मीडिया हाइप को लिए ये लोग कर रहा है। और इसमें ज्यादातर अनऑथोराइज ऑक्यूपायर ऑन द गवर्नमेंट लैंड उसको रिकवरी करने का काम नहीं हो रहा है। हो रहा है हकार उच्छेद, एविक्शन ऑफ द पुअर पीपल इन द स्ट्रीट। जो गरीब लोग हैं 200, 300, 400 रुपया कमाने के लिए, बंगाल में कोई इंडस्ट्री नहीं है, नौकरी नहीं है, बंगाल का लोग भाग रहा है, ज्यादा से ज्यादा माइग्रेंट लेबर बंगाल की है। बंगाल में खाने का संस्थान युवा लोग को नहीं है, इसलिए बंगाल का गरीब लोग को उठा रहा है। इसमें कौन एरिया में कर रहा है? जहां बीजेपी का प्रत्याशी पिछले लोकसभा चुनाव में उसको ज्यादा वोट मिला है। और खास करके बोलने का कोई दिक्कत नहीं, एक कोलकाता महानगर में न्यू मार्केट में नहीं हो रहा है, मेटिया बुरुज में नहीं हो रहा है, पार्क सर्कस में नहीं हो रहा है, बाजार में नहीं हो रहा है। कहां हो रहा है? जोगू बाबू बाजार, हाथी बागान, गोड़िया, विधाननगर, जहां खास करके गरीब हिंदू लोग हकार बन के अपने रोटी रोजी कमा रहा है, वहां ये लोग लाठी चला रहा है। उसका जो सामान उसको बरामद कर रहा है इलीगली, इसको प्रोटेस्ट होगा। कल एडमिनिस्ट्रेटिव मीटिंग में इसको विड्रॉ करे, नहीं तो डे आफ्टर टुमारो जहां करेगा जनता विरोध करेगा। और जनता जो विरोध करेगा उसका साथ बीजेपी का कार्यकर्ता, बीजेपी का इलेक्टेड पंचायत से लेकर एमएलए तक सब खड़ा रहेगा। শুধু আপনি কয়েকদিন আগে বলেছিলেন যে ইলেকশন পিটিশন পেশ করার প্রার্থী করবেন, ইতিমধ্যেই বসে আছে প্রার্থী। প্রথমে হিরণ করেছে ডক্টর হিরণ চট্টোপাধ্যায়, রেখা পাত্র করেছে, প্রস্তুতি চলছে। আপনারা নিয়ম জানেন যে রেজাল্ট ডিক্লেয়ার থেকে 45 দিনের মধ্যে করতে হয়। প্রিপারেশন চলছে নিশীথ প্রামাণিক কোচবিহার, অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার, ডাক্তার অশোক কান্ডারি জয়নগর এবং অশোক পুরকাইত মথুরা। প্রত্যেকটা কেস আলাদা আলাদা এবং উইথ ডকুমেন্ট। মমতা ব্যানার্জি যেমন আমার বিরুদ্ধে কেস করেছিলেন হিয়ারসে, কানে শুনে, উনার যে রিট আমার কাছে পাঠিয়েছেন তাতে কোনো ডকুমেন্ট নেই, ভাষণই আছে। কান দিয়ে দেখা যায় না, চোখ দিয়ে দেখতে হয়, ঠিক আছে? এটাতে আমরা উইথ ডকুমেন্ট করছি। আর হাজি নুরুলের নমিনেশন মানে মেম্বারশিপ তো শুধু যাবে, টাইম উইল স্পিক। সেম গ্রাউন্ডে দেবাশিস ধরের কেটেছেন, উনার যাবে। আমরা ওয়েট করবো 1-2 মাস, তারপরে এই রেখাপাত্র সুপ্রিম কোর্টে গিয়ে যাতে উইদিন স্টিপুলেটেড টাইম
যেহেতু ইলেকশন পিটিশন লিঙ্গারিং হয়, উইদিন স্টিপুলেটেড টাইম রেখাপাত্র পিটিশনকে ডিসপোজ অফ করা হয়, সেটাও আমরা করাবো, লিগেলি করাবো। আমরা এই ব্যাটেলতে কোনো কম্প্রোমাইজ করব না, নিশ্চিত। ঠিক আছে, আর না আর না আর না 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 45। বলছি চাকরি নিয়ে দুর্নীতি হচ্ছে আমাদের আমার শিক্ষা দপ্তর আপনাকে বলি, একটাও চাকরি পশ্চিমবঙ্গে দিতে পারবে না। কারণ বলি, আপনার পশ্চিমবঙ্গে 10% ওবিসি রিজার্ভেশন আছে, শুনে রাখুন। 6 এবং 4 ওবিসি এ এবং ওবিসি বি, ঠিক আছে? আপনারা মহামান্য আদালতের নির্দেশ জানেন, ওবিসি 2010-এর পরে সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টে যাবে। এই মামলা যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পশ্চিমবাংলায় এই মিডিয়া আপনারা লাফাবেন, উনার কোনো একজন মন্ত্রী বেরিয়ে বলবেন যে আজকে 3260টি পোস্ট অনুমোদিত হলো, কার্যকর হবে না। ওবিসি রিজার্ভেশন রাজ্য সরকারের সামনে একটাই রাস্তা আছে, হাইকোর্টের জাজমেন্টকে অ্যাকসেপ্ট করা। হাইকোর্টের জাজমেন্ট যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে 2010-এর পরে ওবিসি সার্টিফিকেট যারা আছে তারা ওবিসি রিজার্ভেশনে, জেনারেলে পারবেন কম্পিটিশনে, ওবিসি রিজার্ভেশনে তারা অ্যাপ্লাই করতে পারবেন না চাকরিতে। আর রাজ্য সরকারের স্ট্যান্ড নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছে যে ওবিসি রিজার্ভেশন নিয়ে হাইকোর্টের রায় আমি মানি না, মানি না, মানি না। মানি না মানে তাহলে লিগ্যাল পয়েন্ট কি আছে? সুপ্রিম কোর্টে যেতে হবে। সুপ্রিম কোর্টে মামলা অ্যাকসেপ্ট হবে, স্টে লাগবে, শুনানি হবে, নিষ্পত্তি হবে, টাইম টেকেন ব্যাপার। সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট কি করবেন সে সুপ্রিম কোর্ট ঠিক করবে। আমি আপনাকে অ্যাজ এ লিডার অব অপোজিশন, অ্যাজ এ ল মেকার অব দি স্টেট, আমি আপনাকে লিগ্যাল পয়েন্টটা ক্লিয়ার করলাম। তাই এটা নিয়ে আপনার লাফানোর, উত্তেজিত হওয়ার কোনো কারণ